ডাকসু নির্বাচনে ছাত্রদল কেন পরাজিত হলো এবং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে এর প্রভাব কি, এটা নিয়ে নানামুখী আলোচনা চলছে, বিশ্লেষণ চলছে তুমুল, লেখালেখি হচ্ছে অনেক। তরুণ অর্থনীতিবিদ, লেখক, গবেষক জিয়া হাসান এটা নিয়ে একটা লেখা লিখেছেন তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। লম্বা লেখা, আমি খুব মনোযোগের সঙ্গে 2-3 দফায় লেখাটা পড়েছি এবং এই লেখা নিয়ে আমি একটি বিশ্লেষণ করছি এখানে। জিয়া হাসানের বক্তব্য যখন আমি বলছি তখন হয়তো ঠিক একদম উনি যেভাবে বলেছেন সেভাবে উল্লেখ করছি না, আমি বোঝার সুবিধার জন্য আলোচনা করছি, তবে তার বক্তব্যের কোনো বিকৃতি করছি না। জিয়া হাসান লেখার শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপকের বক্তব্য দিয়েছেন, যেখানে আসলে ছাত্রদল এবং শিবিরের নির্বাচনী প্রচারণায় কিংবা নির্বাচনের দিনও অ্যাটিটিউডের যে পার্থক্য ছিল সেটা তুলে ধরেছেন। ওই শিক্ষক যেটা বলেছেন যে সাদিক কায়েম এমনকি নির্বাচনের দিনও 1-2 জন নিয়ে চলাচল করেছেন, কোথাও যদি আমরা তাকে বলেছি যে এখানে তো তোমার আসার কথা নয়, সে সরি বলে চলে গেছে। অন্যদিকে ছাত্রদল নেতারা বা ছাত্রদলের যারা প্রার্থী ছিলেন তারা 15-20 জনের মতো ক্যাডার পরিবেষ্টিত বা নেতাকর্মী পরিবেষ্টিত হয়ে চলেছেন এবং এটা আসলে ভুল মেসেজ দিয়েছে শিক্ষার্থীদের কাছে। জিয়া হাসান লিখেছেন এটা একটা উদাহরণ মাত্র, এরকম আরও অনেক উদাহরণ রয়েছে। শিক্ষার্থীরা যেটা মনে করেছেন যে আগামী নির্বাচনে বিএনপি জয়ী হবে এবং বিএনপি জয়ী হওয়ার পর ছাত্রদল আসলে দৃশ্যত আরেকটা ছাত্রলীগ হবে। তিনি যেটা বুঝিয়েছেন যে শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতায় 15 বছর যে তারা নানা রকম নির্যাতনের শিকার হয়েছেন সেটায় এক ধরনের ট্রমা তাদের মধ্যে রয়েছে এবং তারা এটা বিশ্বাস করছেন সামগ্রিক পরিস্থিতিতে যে ছাত্রদল আরেকটা ছাত্রলীগ হবে, আবার ওই ছাত্রলীগের যেসব কালচার সেগুলি ফিরে আনবে। অন্যদিকে ছাত্র শিবির তাদেরকে যেটা আস্থা দিয়েছে যে না, তারা একটা নতুন রাজনীতি হাজির করবে এবং আগের যে নিপীড়ন নির্যাতন সেটা ফিরিয়ে আনবে না। এবং সামগ্রিকভাবে শিক্ষার্থীরা ছাত্র শিবিরের এই বক্তব্যটা বিশ্বাস করেছে। জিয়া হাসানের মূল পয়েন্টের সঙ্গে আমি একমত পোষণ করি, এটা আসলে একটা বড় কারণ, কিন্তু আমি যেটা মনে করি এর সঙ্গে আরও বেশ কিছু কারণ যুক্ত রয়েছে। নির্বাচনে শিবিরের জয়ের পেছনে বিশেষ করে ট্যাগিং পলিটিক্স, সেটার একটা নির্মম পরাজয় হয়েছে এখানে। বাংলাদেশে যে অমুককে রাজাকার বলা, অমুককে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী বলা, এই রাজনীতি যা চলবে না, আমি মনে করি ডাকসু নির্বাচন এটার একটা পরিষ্কার বার্তা দিয়েছে। আরেকটা যেটা ছিলই, সাংগঠনিকভাবে আসলে ছাত্র শিবির অনেক এগিয়ে ছিল ছাত্রদলের তুলনায়। ছাত্র শিবির গত 1 বছরে প্রায় সব শিক্ষার্থীর কাছেই তাদের রাজনীতিটা তুলে ধরতে পেরেছে, ছাত্রদল ওইভাবে আসলে মুভ করতে পারেনি। এই দুটো প্রধান কারণ আমি জিয়া হাসানের উল্লেখিত কারণের সঙ্গে যুক্ত করতে চাই। আরেকটা বিষয়, জিয়া হাসান যেটা মূল কথাটা আসলে লিখেছেন আগামী নির্বাচন নিয়ে, তিনি যেটা বলেছেন যে 71-24 রাজাকার এসব কোনো ইস্যু আগামী নির্বাচনে প্রধান ইস্যু হবে না। আগামী নির্বাচনে প্রধান ইস্যু হবে ভোটারদের মধ্যে এরকম একটা চিন্তা যে এই দলটিকে মানে হচ্ছে বিএনপিকে ভোট দিয়ে আমরা আওয়ামী লীগের মতো আরেকটা লুটেরা নিপীড়ক শক্তিকে ক্ষমতায় নিয়ে আসছি কিনা। এটা মানুষের মধ্যে একটা ব্যাপক প্রশ্ন তৈরি হয়েছে এবং এটা এক ধরনের প্রচারণা বলি, প্রশ্ন বলি, আলোচনা বলি যেটা তৈরি হয়েছে যে বিএনপি যদি ক্ষমতায় আসে সেটা আরেকটা আওয়ামী লীগই হবে। বিশেষ করে বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে নানা রকম অভিযোগ এরই মধ্যে উঠছে এবং মানুষের একটা অংশের মধ্যে এই পারসেপশনটা এরই মধ্যে তৈরি হয়েছে যে মানে বিএনপিকে ক্ষমতা আনলে আওয়ামী লীগের শাসনামলে যেসব নিপীড়ন নির্যাতন হয়েছে, যেসব অনিয়ম হয়েছে, দুর্নীতি হয়েছে সেটা আবার ফিরে আসবে। এখন মানুষের মধ্যে যে চিন্তা, জিয়া হাসান লিখেছেন যে এটা বিএনপির শীর্ষ নেতৃত্ব এ ব্যাপারে ওয়াকিবহাল, তবে বিএনপির তৃণমূল সেটা বোঝে না। এখন আসলে শীর্ষ নেতৃত্ব বলতে জিয়া হাসান কি শুধু তারেক রহমান বা খালেদা জিয়াকে বুঝিয়েছেন কিনা সেটা আমি জানি না, কিন্তু তারেক রহমান বা খালেদা জিয়ার মনোভাব কি সেটা আমার কাছে ওইভাবে পরিষ্কার ইঙ্গিত নেই। কিন্তু আমি যদি বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব বলি, আমি এটা বলবো যে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের একটা বড় অংশই এ ব্যাপারে কোনো রকম সতর্ক না। জিয়া হাসান তার লেখার একদম শেষ দিকে যেটা বলেছেন যে বিএনপি আওয়ামী লীগ হবে এবং জামাত সুশাসন দেবে, এই যে গল্প, এটা বহু মানুষ এখন বিশ্বাস করেন। তার শেষ লাইনটা এরকম, তারেক রহমান যদি ফিরে এসে নাটকীয়ভাবে এই স্রোতটা ঠেকাতে না পারেন তবে এই বিশ্বাসটা আগামী কয় মাসে গণজোয়ারে পরিণত হলে আমি অবাক হব না। এখন একটা $1 বিলিয়ন প্রশ্ন যে এই যে বিএনপি আওয়ামী লীগ হবে আর জামাত সুশাসন দেবে বা জামাতের পক্ষে যে একটা গণজোয়ার তৈরি হওয়ার কথা শোনা যাচ্ছে, এটা আসলে আদৌ কতটা সত্য কিংবা এটা আসলে আদৌ হবে কিনা। আমি মনে করি এটা বহুমাত্রা নির্ভর করে বিএনপি এবং জামাতের নেতৃত্বের ক্যাপাসিটির উপর এবং আগামী কয়েক মাস এটা একটা তুমুল লড়াই হবে বলতে পারি। অনেকে আশঙ্কা প্রকাশ করেন যে জামাত নির্বাচনে অংশ নেবে না, আমার সেটা কখনোই মনে হয় না। আমি এটা দৃঢ়ভাবে মনে করি যে জামাত শেষ পর্যন্ত নির্বাচনে যাবে এবং তারা হয়তো একটা নির্বাচনী সমঝোতার মধ্য দিয়েই যাবে এবং সেখানে এনসিপি থাকবে বলে আমার কাছে এখন পর্যন্ত মনে হয় না। কিন্তু ইসলামপন্থী কিছু দল বা এর বাইরেও কিছু রাজনৈতিক দল নিয়ে তারা
নির্বাচনী লড়াইয়ে যাবে এবং বিএনপির সঙ্গে তারা একটা বড় ফাইট দেওয়ার চেষ্টা করবে। জামাত এরই মধ্যে প্রায় 300 আসনে প্রার্থী দিয়েছে, কিন্তু আমি যেটা দেখি যে এই প্রার্থীদের তালিকার একটা বড় অংশ আসলে দুর্বল। আমি যদি ডাকসু নির্বাচন দেখি বা জাকসু নির্বাচন দেখি, সেখানে শিবির যেমন একটা ইনক্লুসিভ প্রার্থী দিয়েছে, জামাত সেটা করতে পারেনি। আমি মনে করি যে জামাতের আগামী নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার বিষয়টা বহুলাংশে নির্ভর করবে এই প্রার্থী তালিকায় পরিবর্তন এবং কৌশলের উপর। অন্যদিকে বিএনপি বা তারেক রহমানের জন্য যেটা প্রধান চ্যালেঞ্জ হবে, যেটা জিয়া হাসান উল্লেখ করেছেন, সেটাই যে বিএনপির ব্যাপারে যে একটা ভাবমূর্তির সংকট তৈরি হয়েছে সেটা দূর করা। এবং আসলে মূলধারার মিডিয়া এখন বিএনপির খুব বেশি বিরোধিতা আছে বলে আমি মনে করি না। সোশ্যাল মিডিয়াতে তীব্র লড়াই, বিএনপি, জামাত, আওয়ামী লীগ সব পক্ষ থেকে অনেক মানুষ আমি সরব দেখি। তো সেটা আসলে আমার মনে হয় সোশ্যাল মিডিয়াতে যে লড়াই, সেটাও এই প্রচারণার একটা ভাগ্য নির্ধারণ করে দেবে। আরেকটা হচ্ছে বাস্তব, যেটা সত্য পরিস্থিতি কি, মানুষ তার নিজের অভিজ্ঞতা কি দেখে। মানুষ তার নিজের অভিজ্ঞতায় যদি দেখে যে বিএনপি আরেকটা আওয়ামী লীগ হবে, আমি মনে করি যে যত কথাই বলুক যে বিএনপি 290 সিটে জিতবে, সেটা আসলে খুব চ্যালেঞ্জিং হবে। আর মানুষের মধ্যে যদি আস্থা বিএনপি ফেরাতে পারে যে না, বিএনপি আর আসলে আরেকটা আওয়ামী লীগ হবে না এবং আওয়ামী লীগের সঙ্গে বিএনপিকে মেলানোর কোনো কারণ নেই, তাহলে আমার ধারণা নির্বাচনে বিএনপির যে লড়াই সেটা অনেক সহজ হবে।